খুব দ্রুত ছবি বদলে যাচ্ছে, এত দ্রুত যে তার সঙ্গে তাল রাখা রীতিমতো মুশকিল হয়ে পড়ছে। আমি সাধারণত একদম সকালে আপনাদের সামনে আসি এই আলোচনার জন্য, কিন্তু সকালবেলা আপনাদের সামনে আসি বটে আনুষ্ঠানিকভাবে, আমাদের রেকর্ডিংটা কয়েক ঘন্টা আগে করতে হয়, আগের রাতে। কিন্তু এত দ্রুত ছবি বদলাচ্ছে যে এই কয়েক ঘন্টার মধ্যে অনেক কিছু বদলে যাওয়ার সম্ভাবনা। কলকাতা পুরসভা, কলকাতার মেয়র, এদের ভবিষ্যৎ কি? কত দ্রুত এখানে পট পরিবর্তন হবে, এমনকি তার জন্য নির্বাচনও লাগবে না, এই নিয়ে যাবতীয় জল্পনা চলছে। দেখুন, 2011-তে আমরা রাজ্যের ক্ষমতায় পরিবর্তন দেখেছিলাম। তার আগে যে ক্ষমতার পরিবর্তনটা হয়েছিল সেটা এত বছর আগে যে এখন সেটা গবেষণার বিষয় হতে পারে কোনো শিক্ষার্থীর। এই সম্পর্কে খোঁজ খবর নিতে গেলে আপনাকে লাইব্রেরিতে গিয়ে তখনকার খবরের কাগজ বার করতে হবে, রিপোর্ট বার করতে হবে, বিধানসভায় গিয়ে আর্কাইভ খুলে দেখতে হবে। কিন্তু 2011-15 বছর আগের, এবং সেই সময় আমরাও সাংবাদিকতায় চলে এসেছি ভালো রকম, আর সেই স্মৃতি এখনো পর্যন্ত পুরোপুরি মুছে যায়নি। সেই যে পট পরিবর্তন, রাজ্যের ক্ষমতার পরিবর্তন, সেখানে একটা বৈশিষ্ট্য এরকম ছিল, যখন তৃণমূল কংগ্রেস 11-এ এই রাজ্যের সিংহাসনে আসলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসে বুদ্ধ ভট্টাচার্যকে সরিয়ে সিংহাসনে আরোহণ করলেন, তার আগেই ছোট রাজবাড়ি, ছোট লালবাড়ি, কলকাতা কর্পোরেশন তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে। 2010 থেকেই সেখানে শোভন চট্টোপাধ্যায় মেয়র, এবং যতদিন তিনি মেয়র ছিলেন কিন্তু বামফ্রন্টের সরকার ছিল, বুদ্ধবাবুর সরকার ছিল। এরকম কখনো আমরা দেখিনি যে সরকারের সঙ্গে পুরসভার সরাসরি সংঘাত বেঁধে যাচ্ছে, অন্তত এই চেহারা তো ছিলই না। এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় এলেন তখন পুরসভায় তৃণমূল কংগ্রেসেরই বোর্ড, কাজেই সংঘাত বাঁধার আলাদা কোনো প্রশ্ন নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা এলেন তার আগে, ধরুন 2008-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল তার শক্তির পরিচয় দিতে শুরু করেছে। 2009-এর লোকসভা নির্বাচনে তৃণমূল তার শক্তির পরিচয় দিতে শুরু করেছে। সব জায়গাতেই তৃণমূলের ক্ষমতার বিস্তৃতি হতে শুরু করেছিল। কিন্তু 2026-এ তৃণমূল যখন সরল এবং বিজেপি ক্ষমতায় এলো, এটা অল অফ আ সাডেন, তার আগের নির্বাচনটা পর্যন্ত বিজেপির কোনো সাকসেস স্টোরি নেই। ফলে যখন বিজেপি সরকার কাজ শুরু করেছে তখন কলকাতা পুরসভায়, যখন আর কয়েক মাস মেয়াদ এই পুরো বোর্ডে, সেই পুরো বোর্ডে তৃণমূল কংগ্রেসের প্রাধান্য এবং ববি হাকিম মেয়র। মুশকিলটা হচ্ছে সেখানে যারা অফিসার রয়েছেন, মূলত পুলিশ, ধরুন পুর কমিশনার, আইএএস অফিসার, তিনি এতদিন সব কথা মেনে চলেছেন মেয়র যা বলেছেন, কারণ মেয়র তখন শাসক দলের লোক। কিন্তু যেই শাসক দলে পরিবর্তন হয়েছে, কমিশনারেরও পরিবর্তন হয়েছে। ফলে কমিশনার বাতিল করে দিচ্ছেন মাসিক অধিবেশন। এমনকি যিনি সচিব, তার সঙ্গে এ নিয়ে নাকি মতবিরোধ হয়েছে, এবং 24 ঘন্টার মধ্যে সেই সচিব সরে গেছেন, তাকে অন্য জায়গায় পোস্টিং দিয়ে পুরুলিয়ার এক এডিএমকে নিয়ে এসে পুরসভার সচিব করা হয়েছে। পুরো দপ্তর, পুরো নগর উন্নয়ন দপ্তর সরকারের, আর সরকারটা চেঞ্জ হয়ে গেছে। ফলে এই আধিকারিকরা তারা আইনের কথা বলছেন, তখন মেয়র কি বলছেন, চেয়ারপারসন কি বলছেন আর ইম্পর্টেন্ট নয়, আইন কি বলছে ইম্পর্টেন্ট। তারা বলছেন এখন মাসিক অধিবেশন হবে না, চেয়ারপারসন বলছেন অধিবেশন কক্ষের দরজা খুলছে না, অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলর্স ক্লাবে বসে অধিবেশন চালাচ্ছেন চেয়ারপারসন, সেখানে মেয়রও রয়েছেন, কোনো মাইক নেই। অভূতপূর্ব। আমি জানি না এভাবে সিস্টেম কতদিন চলবে। এবং তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছেন যে একটা পুরো বোর্ড, যার এখনো ভ্যালিডিটি রয়েছে কয়েক মাস, তাকে এইভাবে জোর করে তার কাজকর্ম আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। স্বাভাবিক, এই অভিযোগ তো তৃণমূল কংগ্রেস করবেনই। কিন্তু এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে কি বলছেন, প্রচুর জল্পনা। মেয়র জানতে পারছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্পোরেশনের কাছ থেকে নোটিশ পাচ্ছেন। এনিওয়ে, আমি আপনাদের শুধুমাত্র কলকাতা পুরসভার কথা বলতে বসিনি। এই কলকাতা পুরসভার পাশাপাশি আশেপাশের শহরতলিতে যে পৌরসভাগুলো আছে, সেই পৌরসভাগুলোর দিকে যদি তাকান, বিভিন্ন জায়গায় রীতিমতো অরাজক অবস্থা। পৌরসভাগুলির কাজকর্ম শিকে উঠেছে, এবং এই জন্য শিকে ওঠেনি
যে সেখানে গিয়ে বিজেপি হস্তক্ষেপ করছে বা বিজেপির সরকার হস্তক্ষেপ করছে, সেখানকার কাউন্সিলররা একটা দলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আরেকটা দল রেজিগনেশন দিচ্ছেন। ধরুন এই যে ব্যারাকপুর শিল্পাঞ্চল, তার মধ্যে একাধিক পুরসভার ছবি ধরুন। ভাটপাড়া পৌরসভা অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় পৌরসভা। 4 তারিখ বিকেল থেকে সেখানকার চেয়ারপারসন উধাও, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং বেশ কয়েকজন কাউন্সিলর যারা তার কোর্টের মধ্যে ছিলেন, তার লবির মধ্যে ছিলেন, তাদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাকি কাউন্সিলররা দিশেহারা, তারা গিয়ে অর্জুন শিবিরের শরণ নিচ্ছেন। হালিশহর পৌরসভা একসঙ্গে 16 জন কাউন্সিলর, পৌরসভার একসঙ্গে 16 জন পুরপিতা রেজিগনেশন দিচ্ছেন। আর বাকি 7 জন ইনক্লুডিং দি চেয়ারপারসন, মানে চেয়ারম্যান, পুরসভার চেয়ারম্যান সহ বাকি 7 জন নিখোঁজ। হালিশহর পৌরসভা। কাঁচরাপাড়া পৌরসভা একসঙ্গে 15 জন পৌরপিতা রেজিগনেশন দিচ্ছেন। আর পৌরসভার যিনি প্রধান চেয়ারম্যান কমল অধিকারী সহ বাকিরা নিখোঁজ। এগুলো এমন একটা অদ্ভুত ছবি তৈরি করেছে। ভাটপাড়া পৌরসভার কথা বলি, অনেকগুলো ওয়ার্ড, 35টা ওয়ার্ড, অন্যতম বড় পৌরসভা। এই পৌরসভায় যিনি চেয়ারপারসন, তার ছেলে ছিলেন জগদ্দল বিধানসভায় গতবারের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবারেও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, সোমনাথ শ্যাম, হেরেছেন। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যে 4 তারিখ যখন মোটামুটি নিশ্চিত হয়ে গেছে সোমনাথ শ্যাম জিতছেন না, কাউন্টিং স্টেশনের বাইরে তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে, একজন মহিলা সাংবাদিক কোনো পোর্টালের, তিনি সরাসরি তাকে প্রশ্ন করছেন, আপনাকে সবাই লোহাচোর বলে, আপনি কি লোহা চুরি করেছেন? এমনই রেপুটেশন সোমনাথ শ্যামের। ইনফ্যাক্ট মাঝখানে একদিন আমি ওই অঞ্চলে গিয়েছিলাম, সেখানে আমার পরিচিত এক ভদ্রলোক দেখা হওয়ার পরে বলছেন, এই যে দেখুন পাশের রোলিং কারখানা, এই কারখানার ভেতর থেকে দিনের পর দিন মাল চুরি হয়েছে। এবং তিনি সরাসরি সোমনাথ শ্যামের নাম বলছেন, যে সোমনাথ শ্যামের ইঙ্গিতে হয়েছে, তার মস্তিষ্ক প্রসূত পুরো ব্যাপারটা, ইত্যাদি ইত্যাদি, এবং তারাই লাভবান হয়েছেন। তো সোমনাথ শ্যামের মা, যিনি ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন ছিলেন, তিনি অন্তর্ধান করলেন 4 তারিখের পর থেকে। এমন অবস্থা হলো, ভাটপাড়া পুরসভার চেয়ারপারসনের ফোন নাম্বারেই বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া, পুরসভার যা ট্রানজ্যাকশন হয়, আপনারা জানেন ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন মানে সেখানে ওটিপির ব্যাপার থাকে। ওটিপি পুরো চেয়ারপারসনের ফোন নাম্বারে আসতো, তিনি নেই, তার ফোনও নেই, ফলে কোনো ট্রানজ্যাকশনও নেই, সব বন্ধ। এমনকি ইলেকট্রিসিটি বিল পর্যন্ত দেওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। ভাটপাড়া পুরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার, তিনি পুলিশ নিয়ে চেয়ারপারসনের বাড়ি গেছেন, তাকে পাওয়া যায়নি, কিন্তু সেই বাড়িতে তল্লাশি চালিয়ে সেই ফোনটি উদ্ধার করে আনা হয়েছে, সেই নাম্বারটি, যাতে ওটিপি আসে, যাতে পুরসভার কাজকর্ম চালানো যায়। দেখুন, এই যে আপনাদের বললাম হালিশহর পৌরসভা, কাঁচরাপাড়া পৌরসভা, ভাটপাড়া পৌরসভা, এই একের পর এক পৌরসভা এই চেহারা কেন? ভাটপাড়া পৌরসভা যিনি চালাতেন, তিনি হচ্ছেন, মানে এটা আমি অভিযোগ হিসেবেই পেয়েছি ওখানে, যে তিনি হচ্ছেন সোমনাথ শ্যামের ভাই, অর্থাৎ চেয়ারপারসনের আরেক ছেলে, তার নাম সঞ্জয়। তিনি কোনোভাবে পুরসভার সঙ্গে সংযুক্ত ছিলেন না, না তিনি কোনো ওয়ার্ডে জিতে এসেছেন, না তিনি পুরসভার কর্মী ছিলেন, কিন্তু তার কথাতেই পুরসভার সব কাজ হতো। স্বাভাবিকভাবে সেই সঞ্জয়েরও এই মুহূর্তে কোনো হদিশ নেই। ওই অঞ্চলে পরিস্থিতিটা এমন জায়গায় গেছিল যে মানুষ যে রায় দিয়েছেন, আপনাদের আমি এর আগে একদিন বিস্তারিত বলেছিলাম, এমনকি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় একটি পার্টিকুলার বুথে 12টা ভোট পেয়েছেন। এ থেকে বোঝা যায় যে ইট ইজ জাস্ট আ রিজেকশন, মানুষ রিজেক্ট করেছে তৃণমূল কংগ্রেসকে। ভাটপাড়া পুরসভার 35টা ওয়ার্ডের একটা ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেস জেতেনি, নট ইন আ সিঙ্গল মিউনিসিপ্যাল ওয়ার্ড। মানে ওখানকার মানুষের কিভাবে রিজেক্ট করেছে তৃণমূল কংগ্রেসকে। মোটেই সেখানে বিজেপির তেমন কোনো সংগঠন ছিল না, শুধু উজ্জ্বল জ্যোতিষ্ক যিনি ছিলেন বিজেপির, তিনিও অত্যন্ত বিতর্কিত ব্যক্তিত্ব, অর্জুন সিং। কিন্তু তিনি তো গতবারে লোকসভা নির্বাচনে তার আসন বাঁচাতে পারেননি বিজেপির হয়ে,
ফলে শুধুমাত্র তার ক্যারিসমাতে ব্যাপারটা হয়েছে এরকমভাবে ভাবা যাবে না, মানুষ রিজেক্ট করেছেন। ভাটপাড়া পুরসভার পাশেই কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানে সম্ভবত 24টা ওয়ার্ড, তার মধ্যে একটা মাত্র ওয়ার্ড যেখানে সংখ্যালঘু মানুষ মূলত বাস করেন, দর্জিপাড়া এলাকা, সেই ওয়ার্ডে ছাড়া বাকি 23টাতে তৃণমূল কংগ্রেস হেরেছে। শুধু ওই সংখ্যালঘু যে ওয়ার্ডটা আছে দর্জিপাড়া এলাকায় 650-র মতো ভোটার, সেখানে 70-80টার বেশি ভোট বিজেপি প্রার্থী রাজেশ কুমার পাননি, পুরোটাই তৃণমূল কংগ্রেস পেয়েছে। কিন্তু বাকি 23টার একটাতেও তৃণমূল জেতেনি। একই ছবি আপনি যদি হিসেব করে দেখেন হালিশহর পৌরসভার 23টা ওয়ার্ডে কোথাও তৃণমূল জেতেনি। অর্থাৎ কিভাবে ওই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে তৃণমূল কংগ্রেসকে মানুষ রিজেক্ট করেছে। এই অঞ্চলে যে কটা পৌরসভা আছে, এই ভাটপাড়া বলুন, হালিশহর বলুন, কাঁচরাপাড়া বলুন, এখানে কিন্তু সব কাউন্সিলররা এই টাকা তোলো রাজনীতির অংশ হতে পারেননি। এটা একটা নির্দিষ্ট লবি, তারাই এটা এনজয় করেছে, এবং এই লবিতে যে কাউন্সিলররা ছিলেন মূলত তারাই নিখোঁজ। সব কাউন্সিলররা নিখোঁজ নয়, যারা এই মুহূর্তে রেজিগনেশন দিচ্ছেন তাদের বেশিরভাগই হচ্ছে তারা এই টাকা তোলো লবির অংশ হননি অথবা হতে পারেননি, যে কোনো একটা। ফলে তারা এলাকায় আছেন, কিন্তু এখন মিউনিসিপ্যালিটি চালানোর দায় তারা নিতে চাইছেন না, কারণ এমন একটা অবস্থা হয়ে আছে, তারা বলছেন যে এই দুর্গন্ধ, এই পাক আমরা কেন ঘাটতে যাব। আর তারা কি করছেন, তারা স্থানীয় বিজেপি বিধায়কের শরণ নিচ্ছেন। ভাটপাড়াররা অর্জুন সিং এর শরণ নিচ্ছেন, যারা হালিশহর বা কাঁচরাপাড়া তারা গিয়ে বীজপুরের বিধায়কের শরণ নিচ্ছেন। এই যে পার্টিকুলার লবি, টাকা তোলো লবি, এই টাকা তোলো লবিতে যারা ছিলেন তারা মূলত পরিচিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ, তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিকের লোক হিসেবে। আর পার্থ ভৌমিক সরাসরি সংযুক্ত ছিলেন ক্যামাক স্ট্রিটের সঙ্গে। এটা ওই অঞ্চলের মানুষের সবার মুখে শোনা যাচ্ছে, এবং এটা খুব একটা সিক্রেট ছিল না। ইট ওয়াজ বেসিক্যালি এন ওপেন সিক্রেট, সবাই এটা জানতো। শুনছি ভৌমিক সাহেব তিনিও নাকি এখন ইদানিং খুব একটা তাকে এলাকায় দেখা যাচ্ছে না, যদিও তার নাটক চলছে, এবং সেই নাটক বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দেখতে গেছিলেন। এখন কি হবে এই পুরসভাগুলোর যা পরিস্থিতি, তাতে এই পুরসভাগুলো চলবে কিভাবে? একসঙ্গে 16 জন রেজিগনেশন দিচ্ছেন, সব মিলিয়ে 23 জন কাউন্সিলর, বাকিরা নিখোঁজ, 16 জন রেজিগনেশন দিচ্ছে। তা হালিশহর পুরসভাটা চলবে কি করে? মানুষ পরিষেবা পাবেন কোত্থেকে? কাঁচরাপাড়ায় এই ছবি, একসঙ্গে 15 জনের রেজিগনেশন, ভাটপাড়ায় এই অবস্থা। ফলে এই পুরসভাগুলো, আমার মনে হয়, আমার যাদের সঙ্গে কথা বললাম সবাই একমত যে এরকম যা পরিস্থিতি, তাতে এই পুরসভাগুলো আপাতত অ্যাডমিনিস্ট্রেটরের হাতে চলে যাবে। এই পুরসভাগুলোতে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেওয়া হবে, তারাই কাজ করবেন। হয়তো যারা কাউন্সিলর হিসেবে আছেন তারা নিজের এলাকার দেখভাল করবেন, কিন্তু পুরো বোর্ড হিসেবে কিছু থাকবে না, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের আন্ডারে পুরো জিনিসটা চলবে। আগামী বছরের আগে এই পুরসভাগুলোতে ভোট হওয়ার সম্ভাবনা কম। 2027-এর আগে হয়তো হবে না, তার আগে কলকাতা পুরসভার ভোট হওয়ার কথা। আগামী ডিসেম্বরে কলকাতা পুরসভার পুরো বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। ফলে যারা এই মুহূর্তে আত্মসমর্পণ করছেন এসে, কেউ অর্জুন সিং এর কাছে, কেউ বীজপুরের বিধায়কের কাছে, তারা কি ভাবছেন? তারা অনেকেই ধরে নিচ্ছেন যে আলটিমেটলি যখন ভোট হবে, তারা যদি বিজেপির শরণাপন্ন হয়ে থাকেন, তখন বিজেপি হাইকমান্ড তাদের কথা বিবেচনা করতে পারে। কারণ বিজেপির এই প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি এলাকায়, প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে প্রার্থী তো দিতে হবে, বিজেপিকেও প্রার্থী খুঁজে বেড়াতে হবে। কারণ বিজেপির বিরাট কিছু সংগঠন, আমি আগেই বলেছি, ওইসব চত্বরে ছিল না। মানুষ ভোট দিয়েছেন সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে রিজেক্ট করার জন্য, সেই ভোট পেয়েছে বিজেপি। এবার বিজেপিকে পরের নির্বাচনগুলো লড়ার জন্য তৈরি হতে হবে, তার জন্য তাদের ব্যাটালিয়ন বানাতে হবে, এবং সেই ব্যাটালিয়নে কোনো দায়িত্ব যদি এরা পান, সেই জন্যই সম্ভবত এই কাউন্সিলররা, যারা এতদিন এই গোটা বিষয়টাকে হজম করেই এসেছেন, আজকে এসে কেউ নোয়াপাড়ার বিধায়কের, কেউ বীজপুরের বিধায়কের শরণাপন্ন হচ্ছেন।